আইএলসটা পাশ করলেই আপনি বেগুন ভর্তার লাইফ থেকে বেরিয়ে বার্গারের লাইফে প্রবেশ করতে পারছেন। কিন্তু এই যাত্রার মাঝে দুষ্টু, ভয়ঙ্কর এবং হাড় ভাঙা একটা বাধা আছে। এটা হলো আইএলস রিডিং। আইএলস রিডিং পার্টটা হচ্ছে সেই টক্সিক এক্সের মতো যাকে বোঝাও যায় না, ভোলাও যায় না, আর সে তোমাকে বারবার হার্ট করে, কিন্তু তুমি তারপরেও বারবার ফিরে যাও শুধু একটা ভালো ব্যান্ড স্কোরের আশায়। রিডিংকে তুমি যতটা ভালোবাসো সে ততটাই কনফিউজ, ইগনোর এবং বিট্রে করে। 3 প্যাসেজে খালি ব্রেকেট, ড্যাশ, সেমিক্লোন আর অকালে জন্মানো ভোকাবুলারি দিয়ে ভরা। যারা রিডিংয়ে 8.5 পায় তাদেরকে শ্রদ্ধা জানাও। ওরা হয়তো ছোটবেলায় দুধ হরলিক্সের বদলে ভোকাবুলারি খাইছে। কারণ রিডিং প্যাসেজ ওদের জন্য প্রেমপত্র, আর তোমার এক একটা প্যাসেজ মানে হচ্ছে এক একটা কবরস্থান। বাট হিয়ার্স দ্য প্লট টুইস্ট। আজ আইএলস রিডিং নামের দুঃস্বপ্নকে স্মার্টলি ধুলাই দিব। সাথে থাকুন। আইএলস রিডিংয়ে যাদের 5 পয়েন্টে আটকে আছে তাদের 7.5-এর গেট খুলে যাবে ম্যাচিং ইনফরমেশনের কল্যাণে, ঠিক আছে? কারণ ম্যাচিং ইনফরমেশন না জানলে আসলে কখনোই আপনারা 7.5-এর দরজা খুলতে পারবেন না। যারা ম্যাচিং ইনফরমেশন পারে না তাদের রিডিং ব্যান্ড 7.5 তোলার স্বপ্ন হলো বই পড়ে বিমান চালানো শেখার মতন। সো নো টেনশন, আমি এগুলো একদম সহজ করে শেখাবো। কোন প্যারায় কী খুঁজতে হয়, কিভাবে কিওয়ার্ড ধরতে হয়, কোন কোয়েশ্চেন আগে ধরবো, সব ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের চোখ কান দিয়ে ধোয়া উঠবে না, আর আপনার সময়ও নষ্ট হবে না। আজকে থেকে ম্যাচিং ইনফরমেশন মানেই খ্যাচা খ্যাচ ম্যাচ করা। সো আমি এক এক করে ম্যাচ করব, আপনি কিন্তু একটাও মিস করবেন না। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে রিডিংয়ে ভালো স্কোর আপনি করতে পারবেন। সো সেই বিষয়টা আমি প্রথমে একটু বলি। দেখেন যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিংয়ের ক্ষেত্রে। ওকে, সো টাইম ম্যানেজমেন্টটা আসলে অনেকেই কিন্তু করতে পারে না, কখন মানে কোনটা নেবেন। কিন্তু তারা আসলে বলে যে 3টা প্যাসেজ আপনি 20 মিনিট করে 60 মিনিটের একটা সময় পাবেন, মানে 1 ঘন্টার সময় পাবেন। এখন 3টা প্যাসেজ কিন্তু সেম না রে ভাই, 3টা প্যাসেজ কিন্তু আলাদা। দেখেন প্যাসেজ 1-এ আপনাকে যেই প্যাসেজটা দিবে সেটা কিন্তু প্যাসেজ 3-র চেয়ে কিন্তু অনেক সোজা, 2-এর চেয়েও কিন্তু সোজা। তার মানে দেখেন আমি প্যাসেজ 1টা আমি কি করব, আমি এখানে 15 মিনিট সময় নিব, কারণ এটা সবচেয়ে সহজ, ঠিক আছে? এরপরে যদি আপনি আসেন প্যাসেজ 2, প্যাসেজ 2তেও আমি 20 মিনিট সময় নিব, কারণ এটা সাধারণত একটু কঠিন হয়, মানে প্যাসেজ 1-এর চেয়ে একটু কঠিন। তার মানে আমি টাইমটাও একটু আমার বেশি লাগতে পারে, সো আমি 5 মিনিট এখানে বাড়িয়ে ধরলাম। আর প্যাসেজ 3-তে এসে আমি 25 মিনিট সময় নিচ্ছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে কঠিন। তো যেখানে আমার 20 মিনিট নেওয়ার কথা ছিল, বাট আমি এখানে 25 মিনিট নিচ্ছি। কারণ কি? কারণ এটাতে আপনার এমনভাবে মার প্যাচ দিবে, মনে করেন যে ভোকাবুলারি আপনার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তারপরে লেখক, মানে লেখক কি বলল সেটাই আপনি বুঝতে পারবেন না। তো এই বিষয়গুলো বোঝার জন্য একটু সমস্যা হতে পারে, বা কঠিন কিছু এলোমেলো কিছু কোয়েশ্চেন দিতে পারে, সময় লাগতে পারে। এজন্য আমি এখানে 25 মিনিট নিলাম। তাহলে টোটাল কিন্তু আমার 1 ঘন্টাই লাগতেছে, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা 1 ঘন্টার ভিতরে কাভার করতে পারেন রিয়েল এক্সামে, ঠিক আছে? তো এইভাবে আপনারা টাইমগুলো ভাগ করে নেবেন 15, 20, 25। তাহলে এটা কিন্তু আপনাদের জন্য একটু ইজি হবে সলভ করার জন্য। তো দেখেন যে প্যাসেজ 1-এ 15 মিনিটের বেশি সময় নেওয়ার দরকার হয় না। সো আমি সেই বিষয়গুলো আমি 1 বাই 1 দেখাবো যে কীভাবে আপনারা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে বিষয়গুলো সলভ করতে পারেন। সো এখানে একটা গোল্ডেন রুল বলে রাখি, সেটা হলো কোনো প্রশ্নে 1 মিনিটের বেশি আটকে থাকা যাবে না। ওকে, যদি আপনি 1 মিনিটের বেশি পার হয়ে যান তাহলে বুঝে নেবেন যে আপনার টাইমগুলো কিল হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। না পারলে চিহ্ন দিয়ে রাখতে হবে, পরে আবার ওই বিষয়গুলো আবার দেখতে হবে। কিন্তু 1 মিনিটের বেশি বা 1 মিনিটের বেশি আপনি টাইম ওয়েস্ট করে যখন আপনি অ্যান্সার ধরতে পারবেন না, শুধু শুধু সময় নষ্ট হবে। আচ্ছা, তো এরপরে দেখেন যে বিষয়টা বলবো সেটা হলো কোনটার উত্তর আগে দিব, কোনটার উত্তর পরে দিব। এটা কিন্তু অনেকে আমরা বুঝি না যে কোনটার উত্তর আমি আগে দিব, ঠিক আছে? কারণ দেখেন এই বিষয়টা আপনাকে জানতে হবে যে কোনটার উত্তর আগে দিলে আপনার সময়গুলো সেভ হবে, বা ভালো হবে, বা টেনশন কম হবে। সো দেখেন যে সব প্রশ্ন সিরিয়াল মতো সলভ করতে হবে এমন কোনো আইন নেই, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এক এক প্রশ্ন প্যাটার্ন এক এক রকম। আমি বলবো যে প্রথমে কোনটা করবেন। দেখেন প্রথমে যেগুলো ডিরেক্ট লোকেশন বেসড, যেমন গ্যাপ ফিল হতে পারে বা ট্রু ফলস নট গিভেন হতে পারে, এগুলো আপনি আগে করেন। এবং এগুলো কিন্তু একবার ধরা শিখে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যান্সার হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। সো গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন, এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়, এবং এগুলো ইজি এবং এগুলো সিরিয়াল মেনটেন করে। তো এইগুলো আপনি আগে দিবেন, একদম প্রথমে আপনার এটা করা উচিত। পরে আপনি কি করবেন, পরে হচ্ছে আপনি লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন বা লিস্ট অফ হেডিংস করবেন, সরি পিপল করবেন। তাহলে হেডিংস, ম্যাচিং আর পিপল, এগুলো আপনি পরবর্তীতে করতে পারেন। এরপর আপনি সবচেয়ে শেষে যেই পার্টটা করবেন সেটা হলো এমসিকিউ। এমসিকিউতে কিন্তু আপনার পুরো মনে করেন টাইমটা একদম খেয়ে ফেলবে। সো এমসিকিউটা আপনি একদম লাস্টে করবেন, কারণ এটা ভেরি ট্রিকি অ্যান্ড লজিক্যাল হতে হয়,
এই জন্য ওটা আপনি রিল্যাক্সে করেন, ঠান্ডা মাথায় করেন। আগে যদি এটা করতে যান দেখবেন যে সহজগুলো আপনি আর পারছেন না। সো যেগুলো একটু কঠিন সেগুলো আপনি একটু পরে করেন, যেগুলো সিরিয়াল মেনটেন করে না সেগুলো আপনি পরে করেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে কিওয়ার্ড সার্চ বা উত্তর পাওয়ার একটা চাবি হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে? যে কিওয়ার্ড বলতে আসলে এমন শব্দ যা প্যাসেজে ঠিকঠাক খুঁজে পাওয়া যাবে, তার কোনো সিনোনিম ধরা যাবে এরকম কিছু। তো সিনোনিম হতে পারে অথবা আপনার মনে করেন ডিরেক্ট, যেমন কোনো নাউন হতে পারে, যেমন আপনি এটা নিতে পারেন যেগুলো আপনার চোখে পড়ে যাবে, ইজিলি চোখে পড়বে। সেগুলো কি? সেগুলো হলো সংখ্যা, তারপর নাম, ক্যাপিটাল লেটার, তারপর ইউনিক কিছু শব্দ আছে যেগুলো আপনার মনে হচ্ছে একটু আপনি শোনেন নাই, বা একটু বড় বড় অ্যাডভান্স ওয়ার্ড, সেগুলো হচ্ছে ইউনিক ওয়ার্ড, সেগুলো আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। বা কোনো রোগের নাম নিতে পারেন, বা কোনো ইউনিভার্সিটির নেম বা প্লেস, এগুলো কিন্তু আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। এগুলো ইজিলি খুঁজে পাওয়া যাবে। যেমন দেখেন 1998, এটা কিন্তু আপনার প্যাসেজে ইজিলি কিন্তু চোখে পড়ে যাবে। লন্ডন, এই শহরটা আপনার ইজিলি চোখে পড়বে। তারপরে ক্যাপিটাল লেটার হলো প্লেস হতে পারে বা মানুষের নাম হতে পারে, এগুলো দিয়ে কিন্তু শুরু হয়। তো এই বিষয়গুলো আপনি কিওয়ার্ড নিলে দেখবেন যে আপনি লোকেশনটা খুব দ্রুত পেয়ে যাচ্ছেন এবং এক্স্যাক্টলি ওইখানেই খুঁজে পাবেন, ঠিক আছে? সো প্রশ্নে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে, তারপর মনে মনে ভাবতে হবে এটা সিনোনিম কি হতে পারে, এবং প্যাসেজে হুবহু সেই শব্দ নাও থাকতে পারে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এইগুলো বাদে যেগুলো নেবেন সেগুলো কিন্তু সিনোনিম আকারেই তারা দিবে, আর এগুলো কিন্তু কোনো সিনোনিম হবে না। এগুলো যেমন কোনো সালের কোনো সিনোনিম হয় না, নামের কোনো সিনোনিম হয় না, ক্যাপিটাল লেটার বা নাম বা প্লেসের নাম, এগুলো কিন্তু সিনোনিম হয় না। এগুলো বাদে যেই সব ওয়ার্ড আছে সেগুলো সিনোনিম হতে পারে, সেগুলোও আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, কারণ ওইগুলো আপনাকে হেল্প করবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে টাইম ম্যানেজমেন্টটা একটু এভাবে করবেন, তারপরে হচ্ছে আপনি কোনটা আগে পরে দিবেন এটা বললাম, আর হচ্ছে কিওয়ার্ডগুলো কিভাবে নেবেন। এখন আপনি আসেন যে আমি ম্যাচিং ইনফরমেশন আমি যেহেতু দেখাবো আজকে, সো ম্যাচিং ইনফরমেশনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখাবো। তার আগে আমি প্যাসেজটা একটু দেখাই। যে দেখেন যে আমাদের প্যাসেজ হচ্ছে এই যে একটা বড় একটা প্যাসেজ নিয়েছি, সো এটা আমরা একটু সলভ করব 14 থেকে 18 পর্যন্ত। কিভাবে আমি সলভ করব, একদম রিল্যাক্স হয়ে বসেন, ঠান্ডা মাথায় দেখেন আমি কিভাবে সলভ করি, সেভাবে আপনারা বাসায় একবার করবেন, দেখবেন যে অনেক ইজি হয়ে গেছে। আমি খুব পরিচিত কিছু সূত্র বলবো আপনাদেরকে, ঠিক আছে? দেখেন যে 1 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে প্রতিটা প্রশ্ন থেকে একটি করে কিওয়ার্ড নিতে হবে। প্রশ্ন বলতে আমাদের এই ইনফরমেশন, এই যে এইগুলা স্টেটমেন্ট থেকে আমরা কি করব, একটা করে কিওয়ার্ড, অন্তত একটা করে কিওয়ার্ড আমি এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, ওই কিওয়ার্ডটা যেন আপনার হতে পারে ইউনিক কোনো ওয়ার্ড। মনে করেন যে স্টেটমেন্ট তো অনেকগুলো আছে, এই স্টেটমেন্টের ভেতরে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে তারা সাজিয়েছে, সেই সব ওয়ার্ডগুলো আমি কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করব। ওকে, এরপর দেখেন যে কমন ওয়ার্ডগুলো কিওয়ার্ড হিসেবে নিব না, কারণ অনেক সময় দেখবেন যে এইখানে 14 নম্বরেও কিছু কমন ওয়ার্ড আছে যেটা 15তেও দেখতে পারবেন, 16তেও দেখতে পারবেন, 17তেও দেখতে পারবেন, বা এরকম হতে পারে, ঠিক আছে? সেগুলো আপনি বাদ দিয়ে দিবেন, কারণ ওটা প্যাসেজের মূল বিষয়গুলো কিওয়ার্ড নেওয়ার দরকার নেই, কারণ ওটা আপনি নিলে আপনি শুধু ফেসে যাবেন। এরপরে দেখেন যে কখনো সিরিয়ালভাবে উত্তর হয় না। আপনি ম্যাচিং ইনফরমেশন করবেন, এটা মাথায় রাখবেন যে কখনো আপনার সিরিয়ালভাবে উত্তর হয় না। এই জন্য আপনি 14 নাম্বারটা কখনোই আপনি এ নাম্বারের সঙ্গে ম্যাচ করবেন না। আবার মনে করেন যে 15 নাম্বারটা আপনি কখনোই বি নাম্বারের সঙ্গে ম্যাচ করবেন না, ঠিক আছে? আর এগুলো কিন্তু উলটপালটভাবে অ্যান্সার হবে, অর্থাৎ আপনি এ নাম্বার প্যারাটা পড়লেন, এই তথ্যটা আপনার হতে পারে 16, হতে পারে 17, মানে এইভাবে সিরিয়ালভাবে আসবে না, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে 4 নাম্বার যেটা বলবো, যেটা হলো সবসময় কিওয়ার্ডের সিনোনিম মিলিয়ে উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে অবশ্যই আপনার সিনোনিম থাকতে হবে। ম্যাচিং ইনফরমেশন বা রিডিং মানেই আপনার সিনোনিম। আপনি লিস্ট অফ হেডিংস বলেন বা ম্যাচিং ইনফরমেশন বলেন, এগুলো সিনোনিমের খেলা, সিনোনিম আপনাকে বের করতে হবে। আর যদি সিনোনিম না থাকে তাহলে হয়তো উদাহরণ বের করতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু যারা ফোনে দেখছেন অবশ্যই একটু বাঁকা করে নেবেন বা ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে বড় করে দেখতে পারবেন, ঠিক আছে? জুম করে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন যে সিনোনিম অবশ্যই থাকবে, অথবা সিনোনিম না থাকলে তারা উদাহরণ দিয়ে দিবে। এই দুইটা বিষয় আপনি মাথায় রাখবেন, সিনোনিম থাকবে অথবা উদাহরণ দিয়ে দিবে, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝতে পারবেন, আমি আসছি ওইখানে। এরপরে দেখেন যে প্রশ্নে এক্সাম্পল ওয়ার্ডটি যদি থাকে অবশ্যই উদাহরণের দিকে তাকাবেন। যদি আপনার কোনো স্টেটমেন্টে, যেমন এখানে রেফারেন্সের কথা বলেছে, এই যে এখানে এক্সাম্পলসের কথা বলেছে, তাই না? তো এই বিষয়গুলো খেয়াল করবেন যে এক্সাম্পল বললে অবশ্যই
এই যে কিসের এক্সাম্পলের কথা বলেছে সেই সব উদাহরণ কিন্তু তারা অবশ্যই অবশ্যই প্যাসেজে দিয়ে রাখবে, সেটা দেখেই কিন্তু আপনি অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, তাহলে এক্সাম্পল কথা বা রেফারেন্সের কথা বা কোনো রিজনের কথা বলতে পারে, এগুলোর দিকে আপনি তাকাবেন। এরপর দেখেন এক বচন নাকি বহু বচন, এই বিষয়গুলো খেয়াল করবেন যে একটা একটা বিষয় নিয়ে বলতেছে নাকি একাধিক বিষয় নিয়ে বলতেছে। যেমন দেখেন যে এক্সাম্পলস মানে একাধিক উদাহরণ থাকবে এখানে, আবার দেখেন যে রেফারেন্স একটা রেফারেন্স থাকবে, মেনশন মানে একটা বিষয় উল্লেখ করবে, ঠিক আছে। তারপরে দেখেন ইনসেক্টস মানে একাধিক পোকামাকড়ের কথা বলবে, তাই না, এই বিষয়গুলো দেখবেন। আবার এ ফরেস্ট মানে একটা জঙ্গল বা একটা ইসের কথা বলতেছে, তাই না, নির্দিষ্ট একটা জঙ্গলের কথা বলতেছে। তারপরে দেখেন যে ভেহিকেলস মানে অনেকগুলো গাড়ির কথা বলতেছে, তাই না। তারপরে এই বিষয়গুলো আপনাকে কিন্তু মানে খুঁজে পেতে সাহায্য করবে যে একটা নাকি একাধিক, একাধিক এক্সাম্পল নাকি একটা এক্সাম্পল, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে আমি প্রথমে যে বিষয়টা করব সেটা হচ্ছে আমি হেডিংসটা আগে পড়ে নিব, যে ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভেনিয়া ইউএসএ। আচ্ছা, তাহলে আমি হেডিংসটা পড়ে কি বুঝলাম, যে এটা আসলে একটা ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আসলে কিছু কথা বলবে, মানে আমার বোঝার দরকার নেই যে এক্স্যাক্টলি কী বলবে, বাট আমি আপাতত একটা ধারণা পেয়েছি যে এটা একটা বন জঙ্গল নিয়ে কিছু বলবে। তো এইখানে কিছু স্টেটমেন্ট আছে, সেগুলো থেকে আমি কিওয়ার্ড আগে সিলেক্ট করি। দেখেন যে বলা হচ্ছে ব্যাড আউটকামস, মানে ব্যাড আউটকাম তো বুঝেনি যে খারাপ ফলাফল, ঠিক আছে, ফর এ ফরেস্ট, ফরেস্টের জন্য একটা খারাপ ফলাফল। হোয়েন পিপল, আপনি ভেঙে ভেঙে পড়লে কী হবে বিষয়টা বুঝতে পারবেন, যখন মানুষ ফোকাস করে অনলি ইটস ফিনান্সিয়াল রিওয়ার্ড। তাহলে কখন ব্যাড আউটকামটা কখন দেখা যায় একটা ফরেস্টের জন্য, এখন আপনি এটা দেখাবেন যে যদি কোনো, আপনি যদি কোনো প্যারাতে দেখেন যে এটা আসলে খারাপ কিছু দেখাচ্ছে, মানে ব্যাড সাইডগুলো দেখাচ্ছে, একটা ফরেস্টের ব্যাড সাইডগুলো দেখাচ্ছে বা খারাপ কিছু দেখাচ্ছে বা নেগেটিভ কিছু দেখাচ্ছে, তাহলে সেই প্যারার সঙ্গে আপনি এই 14 নাম্বারটা কী করবেন, ম্যাচ করে দিবেন। ওকে, এরপর দেখেন যে 15 নাম্বারটা কি, মানে আপনাকে ইজিলি বুঝতে হবে, আপনি আর তো গভীরে বোঝার দরকার নেই। এরপর দেখেন যে রেফারেন্স বলতেছে যে রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউটস ওর্থ, তাহলে রেফারেন্স করেছে এর বিভিন্ন দিক, ঠিক আছে, অ্যাসপেক্টস অফ এনি ট্রি, যে কোনো ট্রির কন্ট্রিবিউট করে এর অর্থের উপরে বা এর সম্পদের উপরে, ঠিক আছে। তাহলে রেফারেন্স দিচ্ছে যে কিছু কিছু দিকের উপরে রেফারেন্স দিচ্ছে যেগুলো আসলে কি করে, যে কোনো ট্রির একটা অবদান রাখে এর মূল্যের উপরে বা সম্পদের উপরে, ঠিক আছে। তাহলে যদি কোনো প্যারাতে দেখেন যে কোনো দিক আসলে কন্ট্রিবিউট করতেছে বা মূল্য রাখতেছে, এরকম যদি কোনো কথাবার্তা কোনো প্যারাতে দেখেন, তাহলে আপনি 15 নাম্বার সঙ্গে সেটা ম্যাচ করে দিবেন, কারণ দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আলাদা আলাদা। এরপরে দেখেন যে মেনশনের কথা বলছে, মেনশন মানে উল্লেখ করা, অফ দ্য পটেনশিয়াল ইউজ মানে সম্ভাব্য ব্যবহার, অফ দ্য উড, তাহলে উডের সম্ভাব্য ব্যবহার, টু কি করতে, হেল্প রান ভেহিকেল, তাহলে উল্লেখ করা হচ্ছে পটেনশিয়াল ইউজ সম্ভাব্য ব্যবহার কিসের, উডের ব্যবহার, তাহলে উডের ব্যবহারের মাধ্যমে কি হচ্ছে, ভেহিকেল রান করার কথা বলা হচ্ছে। ভেহিকেল মানে কি, গাড়ি, তো গাড়ি ঘোড়া চালানোর কথা বলতেছে, এটা কোন প্যারাতে বলেছে, এই গাড়ি ঘোড়ার তথ্য, আপনি আর কিছু দেখবেন না যে এই ভেহিকেলের কথা কোন প্যারাতে বলেছে, গাড়ি ঘোড়ার তথ্য আসলে কোন প্যারাতে আছে সেটাই আপনি চোখ বন্ধ করে ম্যাচ করে দিবেন। কারণ অবশ্যই এখানে ভেহিকেলের কথা যেহেতু বলেছে, হয়তো সিনোনিম কার হতে পারে বা এখানে কোনো উদাহরণ হতে পারে, কিন্তু এর একটা পটেনশিয়াল ইউজও বলবে যে এখন আপনি এত কিছু দেখার দরকার নেই, আপনি শুধু দেখেন যে গাড়ির কথা কোন প্যারাতে বলছে, কারণ এই ভেহিকেল কিন্তু অন্য কোনো স্টেটমেন্টে আমি আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আপনার এটা কিন্তু একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন যে এক্সাম্পলস অফ ইনসেক্টস, তাহলে উদাহরণ দিতে হবে কিসের উদাহরণ, ইনসেক্টের উদাহরণ, মানে পোকামাকড়ের উদাহরণ দিবে। তাহলে কোন প্যারাতে আপনার ইনসেক্টের উদাহরণ দিয়েছে যেটা কিনা ট্রিকে অ্যাটাক করে, তো এত কিছু অ্যাটাক করে কিনা এসব দেখার দরকার নেই, আপনি দেখেন ইনসেক্টের কথা কিন্তু কোনো প্যারাতেই বলা নেই, এই স্টেটমেন্টেই বলা নেই, শুধুমাত্র এই 17 নম্বরে বলেছে। তাহলে এই ইনসেক্টসটাই আপনি আসল কিওয়ার্ড হিসেবে ধরে নেন, যে যদি কোনো প্যারাতে আপনি পোকামাকড়ের কোনো উদাহরণ বা নাম দেখেন, অবশ্যই অবশ্যই আপনি চোখ বন্ধ করে 17 নম্বরের সঙ্গে মিলাই দিবেন। এরপরে দেখেন যে অ্যান অল্টারনেটিভ নেম ফর ট্রি দ্যাট প্রডিউস লো ইউজ অফ উড, তাহলে অল্টারনেটিভ একটা নামের কথা বলতেছে, তাহলে কিসের নাম, আপনি দেখেন যে লো ইউজ অফ উডের একটা আলাদা নাম বা অন্য নাম, বা লো ইউজে উড, লো ইউজ মানে অল্প পরিমাণে কাঠ ব্যবহার করার অল্টারনেটিভ নেমটা কি তারা জানতে চাচ্ছে। তাহলে যদি কোনো প্যারাতে আপনি দেখেন যে লো ইউজ অফ উড এই কিওয়ার্ডটা দেখেন, তাহলে একটু থমকে দাঁড়াবেন, এরপরে আপনি ভাববেন যে এর কোনো অল্টারনেটিভ নেম দিয়েছে কিনা, যদি দেয় চোখ বন্ধ করে আপনি মিলাই দেন,
ঠিক আছে? ওকে, তাহলে আপনারাই কিন্তু বের করতে পারবেন। আমি একটু জাস্ট হেল্প করব আপনাদের সঙ্গে। আপনি আমাকে দরকার হলে পজ করে আপনি নিজে আগে খুঁজবেন। ঠিক আছে? তাহলে দেখবেন আমি তো আপনাকে ইজিলি বুঝিয়ে দিলাম, তাই না? প্রশ্ন বুঝলে কিন্তু আপনার 70% আপনার মিলে গেছে। যেহেতু আপনি প্রশ্ন বুঝেছেন, তাহলে 70% আপনি মিলাই ফেলতে পারবেন। তাহলে আপনি দেখেন যে এ নাম্বার থেকে আমি শুরু করি, কারণ আমি আমার দিক থেকে সিরিয়াল যাব। যদিও এটা সিরিয়াল মেনটেন করে না এই দিক থেকে, আমি উল্টোপাল্টাভাবে অ্যান্সার হবে, কিন্তু আমি সিরিয়ালভাবেই পড়বো। এ নাম্বার পড়বো, তারপর বি নাম্বার পড়বো, সি নাম্বার পড়বো। মনে রাখবেন যে এ 1 2 3 4 5 6 7টা আছে কিন্তু প্যারা। আর আপনার কোয়েশ্চেন কয়টা আছে? 1 2 3 4 5টা, তার মানে 2টা প্যারা অতিরিক্ত আছে। ওকে ওকে, সো এখানে দেখেন যে এ নাম্বার থেকে বলি যে ট্রি ডিপেন্ডস, ভ্যালুটা ডিপেন্ড করে সেভারেল ফ্যাক্টরের উপরে। তাহলে ভ্যালু কিসের উপরে ডিপেন্ড করে? সেভারেল ফ্যাক্টরের উপরে, স্পিসিস জাতের উপরে, সাইজের উপরে, ফর্মের উপরে, কন্ডিশন, কোয়ালিটি, ফাংশন, অ্যাক্সেসিবিলিটি। তাহলে এই বিষয়গুলোর উপরে কিন্তু এই ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে। ঠিক আছে? তারপরে আরও কিছু বলছে এখানে, লার্জ স্ট্রেট ব্যাক চেরি। ওকে, লো ইউজ অফ উডের কোনো কথা বলেনি, বা কোনো গাড়ি ঘোড়ার উদাহরণ দেয়নি, কোনো পোকামাকড়ের উদাহরণ দেয়নি। ঠিক আছে? তার মানে ওইগুলো বাদ। আপনি এইটার সঙ্গে আপনি বাদ দিতে পারেন আগেই। এটা কি কোনো গাড়ির কথা বলেছে? না। ইনসেক্টের কথা বলেছে? না। আবার অল্টারনেটিভ নেমের কোনো কথা বলেনি। তার মানে এই তিনটা আমরা চোখ বন্ধ করে বাদ দিতে পারি। আমি 14 এবং 15 ভিতরে ভাবতে পারি কোনটা হবে। এখন আপনারাই বলেন কোনটা হবে। এখানে কি ব্যাড আউটকাম দেখিয়েছে? অবশ্যই কোনো খারাপ ফলাফল বা খারাপ কোনো বিষয় বলেনি। এখানে কি বলেছে? এখানে বলেছে যে অর্থ বা মূল্যের কথা। অর্থ মানে মূল্য, ভ্যালু একই কথা। কন্ট্রিবিউট অবদান রাখে, অ্যাসপেক্ট মানে বিভিন্ন দিক। কি কি দিক পেলাম আমরা? জাতি পেলাম, সাইজ পেলাম, ফর্ম পেলাম, কন্ডিশন পেলাম। মানে বিভিন্ন বিষয় বা বিভিন্ন দিকের কথা কিন্তু তারা তুলে ধরলো যে ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে। তাহলে আপনি কি করবেন? চোখ বন্ধ করে আপনি 15 নাম্বারের সঙ্গে আপনি এ দিতে পারেন। ঠিক আছে? এটা আপনার লজিকে বলে দিবে আপনার অ্যান্সার হয়ে গেছে। আপনি নিশ্চিতভাবে আপনি জানেন যে আপনার অ্যান্সারটা কারেক্ট, কারণ আপনার লজিকে মিলে যাচ্ছে। আপনি 14 নম্বর দিলে জীবনেও হবে না। ঠিক আছে? এরপরে দেখেন যে 15 নাম্বারটা কি? 15 নাম্বারটা আমরা করব যে আমি তার আগে দেখে নিই যে আমরা কি বাকি আছে। এগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন, যদিও এটা আপনাকে বদার করবে, এই জন্য আপনি এটা 15 নম্বর একদম বাদ। তো 14 নম্বরে বলছে ব্যাড আউটকাম, যদি কোনো খারাপ ফলাফল দেখেন তাহলে এটা দিবেন। 16 নম্বর যদি রান ভেহিকেল, তারপর ইনসেক্ট, তারপর অল্টারনেটিভ নেম, এই বিষয়গুলো দেখেন, মাথায় রাখবেন। তাহলে ইন দ্য পাস্ট পেনসিলভেনিয়া ল্যান্ড ওনার্স আর সোলিলি ইন্টারেস্টেড। আবার দেখেন এখানে কিন্তু অতিরিক্ত 2টা প্যারা কিন্তু আছে। তারা বলে দিয়েছে যে 7 প্যারাগ্রাফ। তার মানে কি আপনার কোনো প্যারা বাদও যেতে পারে। এটাও মাথায় রাখতে হবে যে আমাকে যে দিতেই হবে এমন কোনো কথা নেই। যদি মিলে যায় তাহলে দিব, না হলে দিব না, না হলে পরে দিব। যদি আপনার মনে হয় যে আপনি বি নাম্বার পরে কিছুই মিলাইতে পারছেন না, টেনশনে আছেন, তখন আপনি স্কিপ করেন। হয়তো সি নাম্বারটা আপনি ইজিলি মিলাইতে পারবেন, তারপরে ডি নাম্বারটা আগে মিলাই ফেলেন, ই নাম্বারটা মিলাই ফেলেন, তারপরে এসে আপনি আবার বি নাম্বারটা দেখেন। আপনাদের একটা বিষয় আসলে কি, যে আপনারা দিয়ে দিতে চান, মানে যেটা পড়েন সেটা অ্যান্সার দিয়েই দিতে চান। বাট এটা আগে দেখবেন যে আমি কেন দিচ্ছি, কোন লজিকে দিচ্ছি, নিজেকে প্রশ্ন করবেন সব সময়। তাহলে বি নাম্বারটা দেখেন যে ইন দ্য পাস্ট পেনসিলভেনিয়া সলিডলি ইন্টারেস্টেড ভ্যালু ট্রি হাই কোয়ালিটি টিম্বার দ্য বিহাইন্ড দ্য পোরলি ফর্মড। আচ্ছা, পোরলি ফর্মড এর কথা বলতেছে। তারপরে গ্রিভ অ্যান্ড হাই গ্রেডিং দ্য লেগেসি, লো ইউজ অফ উড। আচ্ছা, লো ইউজ অফ উডের কথা বলতেছে। সাম পিপল ইভেন কল দ্য জাং ট্রি। তাহলে দেখেন এখানে কি বলছে? লো ইউজ অফ উড। আমার কথাটা চোখটা কিন্তু আটকে গেল, কারণ আমি এটা দাগিয়েছিলাম, এই যে লো ইউজ অফ উড। এখন এর একটা অল্টারনেটিভ নেমের সঙ্গে আমি কেন মিলাচ্ছি দেখেন। এখানে বলছে যে সাম পিপল ইভেন কল দিস জাং ট্রি। তাহলে কিছু মানুষ এটাকে জাং ট্রি নামেও ডাকে। তাহলে এই লো ইউজ অফ উড এটা কিন্তু কোটেশনের ভেতরে আছে। এটাকে আবার কি নামে ডাকে? জাং ট্রি নামেও ডাকে। তার মানে কি? তার মানে আমি একটা সংজ্ঞা পেয়ে গেলাম যে অল্টারনেটিভ নেম অফ দ্য লো ইউজ অফ উড। তার মানে 18 নম্বরের সঙ্গে আপনি কি দিতে পারেন? বি নাম্বারটা অবশ্যই দিতে পারেন 18 নম্বরের সঙ্গে। তাহলে অ্যান্সার হবে বি। ওকে, আচ্ছা, তাহলে আমি দেখেন যে একটার ভিতরে আবার 2টা অ্যান্সারও থাকতে পারে। আচ্ছা, যদি আপনারা কথা দেখেন, এই যে একটা কথা আমি বলতে ভুলেই গেছি যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এই কথাটা আমি বলতে ভুলে গেছি। এটা আপনারা অবশ্যই পড়বেন, যে নোটে কিন্তু লেখা আছে যে একটা প্যারা থেকে আপনার একাধিক অ্যান্সার হতে পারে। তার মানে এজন্য আমরা ভালো করে পড়ে নিব যে এটা কি আরও কোনো অ্যান্সার আছে কি না। আমি এই নাম্বারটাও যদি সার্চ করে দেখি,
আর কোনো অ্যান্সার আছে কি না এখানে আপাতত আমি মিলাইতে পারছি না। বি নাম্বারটাতে আপাতত একবার সার্চ করে যেহেতু একটা মিলে গেছে, আপাতত আমি আর রিস্ক নিব না, পরে আমি আবার দেখব, ঠিক আছে। কিন্তু আপনি যেই সব অ্যান্সার নেবেন অবশ্যই একটা প্যারা থেকে অবশ্যই ডাবল অ্যান্সার হবে, কারণ এই কথাটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি করলে বুঝতে পারবেন। সো বি নাম্বারটা হালকা আমি করলাম, আপাতত এখানে টাইম দিচ্ছি না কারণ আমার সময়টা দেখতে হবে। এরপরে দেখেন যে উড এনার্জি মার্কেটস ক্যান অ্যাকসেপ্ট, প্রত্যেকটা থেকে দেখবেন যে দুইটা অ্যান্সার বের হয় কিনা, নাহলে একটাই দিয়ে দিবেন। তাহলে উড এনার্জি মার্কেটস দ্য ম্যাটেরিয়াল, এখানে যদি দেখি যে পেনসিলভেনিয়ার ওকে ফ্যাসিলিটিস হিটেড, আচ্ছা ইলেকট্রিসিটি, আচ্ছা উড গ্যাসিফাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্ক্যানিং করবেন মানে আপনি বিষয়গুলো দেখবেন যে দেখেন উড ক্যান অলসো গ্যাসিফাইড, দেখেন কি করে ইলেকট্রিক্যাল জেনারেশন করে ম্যান লিকুইড ফুয়েলস লাইক ইথানল অ্যান্ড গ্যাসোলিন লরিজ অ্যান্ড কার্স। দেখেন এখানে একটা কথা বলেছে, কার্সের কথা আমি এখানে পাচ্ছি, লরি, লরি মানে কি ট্রাক, কার, এই কথাগুলো আমি পাচ্ছি। তার মানে কি আমি আর বেশি কিছু ওয়েট মানে দেখবো না, আমি শুধু দেখবো যে আমার ভেহিকেলের কথা কোথায় আছে, 16 নম্বরে আছে, তাহলে আমি চোখ বন্ধ করে সি নাম্বারটা এখানে দিয়ে দিব। কারণ কারণ ভেহিকেলের কথা হচ্ছে হেল্প রান ভেহিকেল, এই কথাটা আপনি মিলান, দেখেন এখানে আছে যে এটা একটা কি এই এই যে দেখেন উডগুলো কি করতে পারে, গ্যাসটিফাইড করতে পারে ইলেকট্রিক্যাল জেনারেশনের মাধ্যমে, এটা ফুয়েল করে, ত্বরান্বিত করে, লাইক কিসের মতো, ইথানল এবং গ্যাসোলিনের মতো, এবং এটা লরি এবং কারেও কাজে আসে। তার মানে বুঝতেই পারছেন যে এই যে মেনশন দ্য পটেনশিয়াল ইউজ, সম্ভাব্য ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকেল, অবশ্যই গাড়ি চালানোর জন্য এটা সম্ভাব্য ব্যবহার আছে, এটা আমি পড়ে ফেললাম। তাহলে আপনি অ্যান্সার এটা দিয়ে দেন 16 নম্বরে সি। আর বাকি আছে কোনটা তাহলে দেখেন যে 14 আর হলো 17, এখনও কিন্তু আমার একটা লেটার দুইবার অ্যান্সার হয়নি, দেখতে হবে। তো সি নাম্বারটা দেখেন আর কোনো অ্যান্সার আছে কি না, লো ইউজ অফ উড, আচ্ছা লং টার্ম, আচ্ছা এখানে আর নেই, আর কোনো অ্যান্সার নেই। ডি নাম্বার দেখতে পারেন যে অ্যাপ্রোচ দ্য কল টিম্বার পোর কোয়ালিটি, দ্য রিসোর্স হাইয়েস্ট ভ্যালুড, রিমুভিং দ্য প্ল্যান্টস, টিএসটিআই ডেভেলপ মোর ফ্র্যাজাইল আর্থ ক্রাউন, আচ্ছা টিএসআই কার্ডস নিয়ে আসলে কোনো কথা আসলে আমরা পাচ্ছি না, যে এমন কোনো তথ্য নেই যে আমি আসলে ব্যাড আউটকাম বা খারাপ কোনো রেজাল্ট এটা ফিনান্সিয়াল রিওয়ার্ডের কোনো কথা দেখে বুঝতে পারি। আবার মনে করেন যে কোনো ইনসেক্টের কথাও আমি এখানে পাচ্ছি না। তার মানে আমি আগে খুঁজি যে কোনো পোকামাকড়ের কথা আছে কি না, নাকি আসলে কোনো খারাপ কোনো রেজাল্টের কোনো কথা আছে কি না। তারপরে হ্যামলক উলিয়াজেল্ড এশিয়ান বিটল, দেখেন পোকামাকড়ের কথা, বিটলের কথা বলতেছে, তারপরে অ্যাশ ব্রোয়ার, তারপরে গেইস মথ, মথ মানে কি মথ পোকা আছে, তারপরে এই তো ফরেস্ট। তার মানে দেখেন এখানে এশিয়ান কিছু হ্যামলক উলি, তার মানে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে আপনি পেস্টের কথা বলছেন, ম্যানি পেস্টস মানে অনেক পোকামাকড় বা প্যাথগনসের কথা বলতেছে, তার মানে একাধিক আপনি পোকামাকড়ের উদাহরণ কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন। তাহলে আপনি ই নাম্বারটা আপনি কি দিবেন, অবশ্যই ই নাম্বারে আপনাকে এটা দিতে হবে। তো 17 নম্বরে আমি ই নাম্বার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে ই 17 কমপ্লিট। তাহলে আমার বাকি আছে কোনটা, ব্যাড আউটকামস। এখনও কিন্তু দেখেন এ বি সি ই, এখন আমি যদি এফ নিই তাহলে কি অ্যান্সার হবে, জি নিই অ্যান্সার হবে না, কারণ আমার এই কথাটা এখনও মিলে নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, কারণ এখন আমি যেই লেটারগুলো নিয়েছি এর ভেতর থেকেই আবার একটা অ্যান্সার বেরোইতে হবে। এজন্য আমি ই আর জি আর এফটা পড়বই না, বাদ, কারণ এটা দুইটা অ্যান্সার দিলে আমার হয়তো এটা ভুল হবেই হবে, কারণ এখানে বলেছে কি যে আপনার একটা লেটার অবশ্যই একাধিকবার হবে, তো সেটা কোনটা হবে যেগুলো আমি অলরেডি শিওর, এই শিওরের ভেতর থেকে আর একটা অ্যান্সার বের করতে পারবো। তো এই নাম্বারটা আমি যদি একটু দেখি যে ব্যাড আউটকামের কোনো কথা বলেছে কি না, ব্যাড আউটকাম বা খারাপ কোনো মন্তব্য এখানে আমি দেখতে পাচ্ছি না, তার মানে এ নাম্বারটা বাদ, আপনি এ নাম্বারও বাদ দিতে পারেন। আপনি বি নাম্বারটাতে দেখেন যে এখানে আছে কিনা, সোলিলি ইন্টারেস্টেড ইন দ্য ট্রি কোয়ালিটি, আচ্ছা হাই কোয়ালিটি টিম্বার ওয়াজ রিমুভড স্ট্রিম হাই কোয়ালিটি অ্যান্ড লেফট বিহাইন্ড পোরলি ফর্ম ট্রি আর নট অ্যাজ ওয়েল অ্যাজ সুইটেড ফর দ্য গ্রিউ, আচ্ছা সো ইভেন কল্ড অ্যাবান্ডন্ড, আচ্ছা ইকোনমিকের কথা বলতেছে, দেখেন টাকা পয়সা বা অর্থের কথা বলতেছে, আপনি জাস্ট হলো কিওয়ার্ডগুলো মিলাবেন, ঠিক আছে। হাই ট্রি শেডস, আর যদি একটা জিনিস পাই এই যে ভুলনারেবল পোর ওয়েদার ডিজিজ, আচ্ছা সব হচ্ছে খারাপ দিক বা খারাপ সাইডগুলো দেখাচ্ছে, বুঝছেন। তার মানে দেখেন এখানে অনেকগুলো কথা বলছে যেগুলো খারাপ সাইডগুলোই তুলে ধরছে, আর লোয়ার ইকোনমিক ভ্যালু, তার মানে এটা আসলে খারাপ দিকেই নিয়ে যায়।
তো দেখেন এই বিষয়গুলো আসলে কি ব্যাড আউটকামের সঙ্গে কিন্তু যাচ্ছে বা খারাপ ফলাফলের দিকে যাচ্ছে। ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস শুধুমাত্র ফিনান্সিয়াল রিওয়ার্ডের প্রতি ফোকাস করে। তো এটা বিস্তারিতভাবে যদি আমরা লাইন বাই লাইন পড়ি তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো, কিন্তু আপনি জাস্ট হলো কিওয়ার্ড দেখে অ্যান্সার দিবেন। তাহলে আপনি বি নাম্বারটা ডাবল অ্যান্সার হচ্ছে, তাহলে বি নাম্বারটা আমি অ্যান্সার দিলাম যে ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি ইটস ফিনান্সিয়াল রিওয়ার্ড। তাহলে এইটা থেকে ডাবল অ্যান্সার হলো, আমার শর্তগুলোও মিলে গেল যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আমি একাধিক অ্যান্সার পেলাম বি নাম্বার থেকে। আবার এ সি ই অ্যান্সার হলো। আর কিভাবে হলো আপনারা তো দেখলেনই, খুব ইজিলি কিন্তু আমরা এটা ম্যাচ করতে পারলাম। আমি সবগুলো প্যারা পড়লামও না, এফ এবং জি বাদ দিলাম। তাহলে এইভাবে যদি আপনার একটু মানে একটু ট্রিকি করে একটু সলভ করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন দেখেন এগুলো পড়তে কিন্তু বেশি ভোকাবুলারি জানা লাগে না, অনেক বেশি ইন্টেলিজেন্ট হওয়া লাগে না, জাস্ট একটু কৌশল খাটালাম তাহলে কিন্তু আমি এভাবে বের করতে পারলাম, তাই না? সো এইভাবে যদি আপনি একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আপনি করতে পারবেন, কারণ ম্যাচিং ইনফরমেশন আপনার আসবেই। সো এখানে আপনারা ভালো একটা রেজাল্ট করবেন, অবশ্যই করবেন। আর আমার এই নিয়মগুলো ফলো করে আপনারা যে কোনো প্যাসেজ আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে? সো বার্গার কিন্তু অবশ্যই খেতে হবে, ঠিক আছে? বেগুন ভর্তা দিয়ে ভাত কয়দিন খাবেন? বার্গার খেতে গেলে বিদেশ যেতে হবে, ভালো ইনকাম করতে হবে। আমি এটা সবাইকেই বলছি না যে সবাইকে বিদেশ যেতে হবে, যে কোনোভাবে নিজের ভাগ্য ঘোরানো যায়, কিন্তু মোস্ট অফ দ্য পিপল আসলে বাইরের দেশে গেলে নিজের ভাগ্যর চাকাটা ঘোরাতে পারে। আর সেজন্য কিন্তু আপনারা আইএলটিএসটা দিচ্ছেন, নট অনলি ফর অনেকে শুধু হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন না। সো আমি এটাই বলবো, সো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, আশা করি আপনাদের সফলতা আসবেই, আসবেই আসবে। নিজের উপর ভরসা রাখবেন সব সময়, নিজেকে দুর্বল কখনোই মনে করবেন না। আর যারা অতিরিক্ত দুর্বল মনে করেন, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই গাইডলাইন লাগবে। তো গাইডলাইন যারা নিতে চাচ্ছেন, বেসিক থেকে অ্যাডভান্স করতে চাচ্ছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এই পর্যন্ত যারা সঙ্গে আছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।